কুণাল কলকাতার কলেজে পড়ে। মনে তার খুব সাহস। চোর ডাকাতদের ভয় তার মনে থাকলেও ভূত প্রেত রাক্ষস ফক্ষসের ভয় তার মনে বিন্দু মাত্র নেই। ভয় নেই এই কারণেই যে ওসব সে একেবারেই বিশ্বাস করে না। আর কলেজের সহপাঠী ছিল পল্লী গ্রামের ছেলে বিমল। বিমল কলেজের মেসে থেকে পড়াশোনা করে। মাসে দুবার করে গ্রামে বাড়িতে যায়। তাদের গ্রামের শেষে একটা দোতলা পুরো বাড়ি ছিল। লোকে বাড়িটাকে বলতো ভূতের বাড়ি। সন্ধ্যের পর কেউ আর বাড়িটার ধারে কাছে যেত না। অবশ্য ওদিকে যাওয়ার দরকারও কারো হতো না। একেবারেই গ্রামের শেষে বিলের ধারে বাড়িটা। দিনের বেলা লোকজনের ওদিকে যাওয়া আসা আছে। জেলেরা ঝিলের মাছ ধরতে যায়, রাখালেরা গরু চড়াতে যায়, ছেলেরা খেলাধুলা করতে যায়। ওই বাড়িটায় যে ভূত আছে তা গ্রামের কেউ কেউ না কেউ দেখেছেও। তারপর থেকেই ওই বাড়ির নাম হয়েছে ভুতুরে বাড়ি। আর সেই থেকে ওদিকে কেউ যায় না। কুণাল বন্ধুর কাছ থেকে বাড়িটার ঘটনা শুনে ব্যাপারটা ফুৎকারে উড়িয়ে দিতে চাইল। তারপরই শুরু হলো দুই বন্ধুর মধ্যে তর্ক। বিমল বলল, তুই এখনো একা ওই বাড়ির মধ্যে রাত কাটাতে পারবি? কুণাল বলল, আলবাত পারবো। ভূতকে আমি থোড়াই কেয়ার করি। তুই তো 10 তারিখে বাড়ি যাবি, আমি যাব তোর সঙ্গে। আমি ওই বাড়ির মধ্যে একা রাত কাটাবো, দেখি কি হয়। এই কথাটাই পাকাপাকি ঠিক হয়ে রইল। বিমলের গ্রাম বেশি দূরে নয়। কলকাতা থেকে ট্রেনে মাত্র ঘন্টা দেড়েকের পথ। বর্ধমান লাইনে উদয়পুর স্টেশনে নেমে তাদের গ্রামে যেতে হয়। বিমলদের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে কুণাল হাতে একটা 3 সেলের টর্চ নিয়ে সেই ভূতের বাড়িতে গেল। বাড়ির মধ্যে পা দিতেই আচমকা একটা চামচিকে ছটফটিয়ে উড়ে গেল। তার ডানায় হাওয়া লাগলো কুণালের মুখে আর চোখে। ভূতের বাড়ি শুনে শুনে কুণালের মনের মধ্যে এমন হয়েছিল যে চামচিকেটা আচমকা উঠতেই এবং মুখে পাখার হাওয়া লাগতেই শিউরে উঠল কুণাল। তারপরই নিজের দুর্বলতার কথা ভেবে মনে মনে সে হাসল। একটা বিশ্রী পচা পচা ভ্যাপসানো দুর্গন্ধ তার নাকে আসছে। নিশ্চয়ই বাড়ির মধ্যে কোথাও কোনো জন্তু জানোয়ার মরে পচে আছে। নাকে রুমাল চাপা দিয়ে ভিতরের দিকে কুণাল এগোলো। হঠাৎ ম্যাও বলে একটা শব্দ সে শুনলো। এই রাতের অন্ধকারে এমন নিস্তব্ধ পুরো বাড়ির মধ্যে এমন আওয়াজ পিলে চমকে উঠবারই কথা। কুণালের পিলে না চমকালেও হঠাৎ সে থমকে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে পড়ল। বাঁদিকে টর্চের আলো ফেলতেই সে দেখতে পেল মিশমিশে কালো রঙের একটা বিড়াল সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। তার চোখে টর্চের আলো পড়ায় চোখ দুটো যেন দপদপ করে জ্বলছে। কালো বিড়াল দেখা নাকি অমঙ্গলের লক্ষণ, একথা শুনেছে কুণাল। কি সব ভাবছে ভিতুর মতো। বিড়াল বিড়ালি, রঙের জন্য কি আছে? সাদা রঙের মধ্যেই বা কি আর কালো রঙের মধ্যেই বা কি আছে? কুণাল বিড়ালটাকে তাড়াবার জন্য একটা ইটের টুকরো খুঁজছে। এমন সময় আবার এক অবাক কাণ্ড। কোথা থেকে ওই রকমই একটা কুচকুচে কালো রঙের কুকুর ছুটে এসে বিড়ালটার দিকে তেড়ে গেল। কুণাল এবার চমকে উঠল কুকুরটা হঠাৎ আসায়। কোথায় কুকুরটা ছিল কে জানে। কুকুরটাকে তো আগে তার নজরে পড়েনি। ওদের দিকে টর্চের আলো ফেললো সে, কিন্তু এবার যা সে দেখলো তাতে সত্যি সে খুব ঘাবড়ে গেল। বিড়ালের দিকে কুকুরটা তেড়ে যেতেই বিড়াল আর কুকুরটা দুটোই হঠাৎ করে মিলিয়ে গেল। কুণাল সত্যি এবার ভয় পেল। চোখের সামনে ও দুটো গেল কোথায়? হাওয়ার মধ্যে মিলিয়ে গেল নাকি? কুণালের একবার মনে হলো সাহস দেখি আর কাজ নেই, ফিরেই যায় বিমলের বাড়ি। পরক্ষণে সে মনে মনে ভাবলো, এসব কি ভাবছি আমি? চ্যালেঞ্জ জানিয়ে এসেছি, ভূত প্রেত মানি নে, রাক্ষস খোক্ষস মানি নে, অথচ ভয় পাচ্ছি একটা কালো কুকুর আর একটা কালো বিড়ালকে দেখে। তার মনে হলো বটে যে প্রাণী দুটো হাওয়ায় মিলিয়ে গেল, কিন্তু আসলে তা তো আর হতে পারে না। ওটা ওর চোখের ভুল ছাড়া আর কিচ্ছু নয়। ও দুটো ছুটেই যে কোনো একদিকে পালিয়ে গেছে, সে ঠিক ঠাহর করতে পারেনি। সে কেমন শুধু শুধু ভয় পেয়ে গেল ছেলে মানুষের মতো। এই ভেবে সে ইচ্ছা করেই গলায় জোর দিয়ে সশব্দে হেসে উঠল। দূর দূর, ভূত বলে আবার কিছু আছে নাকি?
দুর্বল মন থেকেই ভূতের ভয়ের উৎপত্তি। যাদের মন দুর্বল তারাই ভূত ভূত করে, তারাই গাছের ছায়া দেখে সাদা কাপড় দেখে ভূত মনে করে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায়। অনেকে আবার অজ্ঞান হয়ে যায় নাকি। তাকে আর কিছু ভাবতে হলো না, তার হাসির শব্দ মিলিয়ে যেতে না যেতেই তার পাশ থেকে কে যেন খিলখিল শব্দে হেসে উঠল। এবার ভীষণ চমকে উঠল কুণাল। সত্যি সত্যি এবার তার পিলে চমকালো, তার মুখ দিয়ে বেরিয়ে এলো, কে কে? ওই একবারই কে যেন হাসলো, দ্বিতীয়বার আর শোনা গেল না। কুণাল বিজ্ঞান পড়া ছেলে, খেলাধুলায় চৌকস, ডান পিঠে। সে ভাবতে লাগলো এর কারণটা কি হতে পারে। ভূতের কাজ? ভূত সে আদৌ বিশ্বাস করে না। তবে তবে কি শোনার ভুল? ভূতের বাড়ি শুনে শুনে মনোবিকারের জন্য কোনো একটা শব্দকে হাসির শব্দ বলে মনে হলো তার। উত্তর ভূতের নিকুচি করেছে, এই বলে সে একটা গানের কলি গুনগুন করে আওড়াতে আওড়াতে সিঁড়িটার দিকে এগিয়ে চলল। তাকে যেতে হবে দোতলায়। সিঁড়ি দিয়ে উঠতেই ডান দিকের ঘরটায় সে রাত কাটাবে, ঠিক হয়ে আছে আগে থাকতেই। আজ বিকেলবেলা সে, বিমল ও তার ভাই এসে ওই ঘরখানা মোটামুটিভাবে পরিষ্কার করে গেছে যাতে রাতটা কাটানো যায়। খুবই নোংরা ছিল ঘরখানা। একটা স্টিলের ফোল্ডিং খাটিয়া, দুখানা কম্বল, একটা বালিশ, একটা ছোট মশারি আর একটা হ্যারিকেনও রাখা আছে ওই ঘরে। সময়টা ডিসেম্বর মাসের শেষ। শহরে শীত না পড়লেও পাড়া গায়ে প্রচণ্ড শীত। একটা কম্বল খাটিয়ার ওপর পাতবে আর একটা গায়ে দেবে। মেঝের ওপর খাটিয়াটা ছড়ানো আছে আর তার উপর রাখা আছে মশারি আর কম্বল দুটো। শোবার সময় সে কম্বল পেতে মশারি টাঙিয়ে শুয়ে পড়বে। বিমল বলেছিল, কিরে কম্বলটা পেতে দিয়ে মশারিটা টাঙিয়ে রেখে যাব নাকি? কুণাল বলেছিল, না না, অত কষ্ট আর তোকে করতে হবে না, আমি এসে হ্যারিকেন জেলে ওসব করে নিতে পারবো। বিমল মুচকি হেসে বলল, ভয় করবে না তো? কুণাল বলল, ঠিক আছে, এখন যত ইয়ার্কি মারতে ইচ্ছা হয় মেরে নে, কাল সকালে বোবা হয়ে যাবি তোরা, তোকে মাথা নিচু করে আমার সামনে দাঁড়াতে হবে। কুণাল টর্চের আলোয় সিঁড়ি দেখতে দেখতে উঠে গেল উপরে। তারপর যে ঘরে থাকবার কথা দরজায় শিকল তোলা রয়েছে, বিকেলে তারাই শিকল দিয়ে গিয়েছিল। দরজা খুলেই থমকে দাঁড়িয়ে পড়ল কুণাল। ঘরের ভিতর হ্যারিকেনটা জ্বলছে। আশ্চর্য তো, হ্যারিকেনটা কে জ্বালালো আবার? আরো বিস্ময় অপেক্ষা করছিল তার জন্য। শুধু হ্যারিকেনটাই জ্বলছে না, বিছানাও পাতা রয়েছে, মশারিও খাটানো রয়েছে। এসবই বা কে করলো? যে আলো জ্বেলেছে সেই হয়তো এসব করেছে। এসব দেখে শুনে কুণালের ভাবনা চিন্তা যেন গুলিয়ে যেতে লাগলো। একটু পরে সে হেসে ফেললো এবং মনে মনে বলল, ও বুঝেছি, আমায় ভয় দেখানোর মতলব এসব বিমলের ভাইয়ের কাজ। বিকেলে এ বাড়ি থেকে তারা চলে যাওয়ার পর যে কোনো সময় তার ভাই এসে এইসব করে গেছে চুপি চুপি, যাতে আমি ভয় পেয়ে যাই ভূতের কীর্তি ভেবে। বিমল আসেনি, কারণ বিকেল থেকেই রাত অবধি সবসময় সে আমার সঙ্গেই ছিল। বিমলটা ভেবেছে এইভাবেই আমাকে ভয় দেখিয়ে কাবু করে ফেলবে, যাতে আমি এ বাড়ি ছেড়ে পালিয়ে যাই। কুণাল এত সহজে ভয় পাওয়ার ছেলে নয়। ঠিক এমন সময় হ্যারিকেনটা পাট ধুয়ে দপদপ করে জ্বলে নিভে গেল। কুণাল মনে মনে বলল, আচ্ছা মুশকিলে পড়া গেল তো। ভয় পাওয়ার মতো ঘটনাগুলো কেমন একটার পর একটা ঘটে চলেছে। আলো নেভাটা সত্যি বিচিত্র। ঘরে তো বিন্দুমাত্র হাওয়া বইছে না, বাইরেও হাওয়ার লেশ মাত্র নেই। তবে আলো জ্বলতে জ্বলতে হঠাৎ নিভে গেল কেন? হ্যারিকেনটায় তেল নেই নাকি? কিন্তু সে তো নিজে দেখেছে বিমল হ্যারিকেনটা ভর্তি করে তেল ঢেলেছিল। সন্ধ্যার আগে থেকে যদি হ্যারিকেনটা জ্বলেও থাকে এইভাবে, এরই মধ্যে তেল ফুরোবার কথা তো নয়। আর আলোটা এমন কিছু জোরেও জ্বলছিল না যে হু হু করে সব তেল পুড়ে গেছে। কুণাল ভাবল, কাকতলীয়ের মতো ঘটনাগুলো পরপর যেন ঘটছে, যাতে মানুষ ভয় পেয়ে যায়। ভূতের বাড়ির উপযুক্ত ঘটনাই ঘটছে, আর এমন সব ঘটনা ঘটে বলেই তো মানুষ ভূত ভূত বলে চিৎকার করে। তার বাবার মুখ থেকে শোনা একটা ঘটনার কথা মনে পড়ে গেল কুণালের। গল্পটা বলেছিলেন তার বাবা কৃষাণুবাবুও ছিলেন খুব সাহসী। তিনি ভূত প্রেত একদম বিশ্বাস করতেন না। তার বয়স যখন 17-18 হবে বোধহয়, কলকাতার প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ইয়ারে পড়তেন। গ্রামে ছুটিতে সে সময় তিনি মামার বাড়িতে সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন। একদিন সন্ধ্যার পর তিনি সেখানকার একজন বন্ধু কমলেশবাবুর সঙ্গে এক নির্জন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন।
সেটুকু জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না। রাস্তার দুপাশে শুধু আগাছায় ঘেরা ফাঁকা পুরো জমি আর মাঝে মাঝে গাছপালা। সেদিনটা ছিল শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। জ্যোৎস্নায় ফুটফুট করছে চারিদিক। কৃষাণুবাবুর হাত ধরে টান দিল। কৃষাণুবাবু ভ্যাবা চাকা খেয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তারপর অবাক হয়ে তাকালেন বৃদ্ধের মুখের দিকে। কমলেশ ফিসফিসিয়ে বলল, চুপ, চেঁচাস নে। কমলেশ যেদিকে দেখতে বলল সেদিকে তাকিয়ে কিছুই দেখতে না পেয়ে কৃষাণুবাবু সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, কি? ওই যে দেখতে পাচ্ছিস নে, সাদা মতো কলা গাছটার গোড়ায় সাদা কাপড় পরা একটা বউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কৃষাণুবাবু দেখতে পেলেন এবার। হ্যাঁ, তাই তো, একটা বউ যেন আধো আলো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে কলা গাছের গোড়ায়। কৃষাণবাবু বললেন বন্ধুকে, তা একজন মেয়ে ছেলে যদি কোনো কাজে ওখানেই দাঁড়িয়ে থাকে, আমাদের তা নিয়ে মাথা ঘামাবার কি আছে? কমলেশ বলল, তুই এত বোকা কেন রে? দেখছিস তো কাছে পিঠে কোনো ঘর বাড়ি নেই, মানুষজন নেই, এমন জায়গায় কলা গাছের গোড়ায় এসে একটা বউ দাঁড়িয়ে থাকবে? আচ্ছা মূর্খ তো তুই। কিষাণবাবু শুধলেন, তুই কি বলতে চাইছিস? ওটা একটা পেতনি। এই জায়গার দুর্নাম আছে, মাঝে মধ্যে নাকি ওদের দেখা যায়। আমি একা হলে সন্ধ্যের পর কখনোই এদিকে আসতাম না। তুই রয়েছিস কি না? তাছাড়া তোর সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি এই রাস্তায়। ব্যাপারটা আমার একদমও মনে ছিল না। কৃষাণবাবু বললেন, পেতনি না হাতি, আমি দেখছি কি ওখানে দাঁড়িয়ে রয়েছে। কমলেশ বাধা দিয়ে বলল, এই পাগলামি করিস নে, কেন বেঘরে পানটা হারাবি? ওদিকে রাস্তা দিয়ে ঘুরে চল। কৃষাণবাবু বললেন, কেউ তা না আমি জেনে যাচ্ছি না, তুই দাঁড়া এখানে, আমি একবার দেখে আসছি। কমলেশ যেতে বারণ করলো, কিন্তু কৃষাণবাবু না শুনে হনহনিয়ে এগিয়ে যেতে লাগলেন ওই দিকে। যতই তিনি কাছে যেতে লাগলেন, তার চোখের নারী মূর্তিটা ততই এলোমেলো হয়ে যেতে লাগলো। কাছে গিয়ে দেখলেন ওটা একটা মোটা দুমড়ে ভেঙে পড়া হলুদ রঙের কলা পাতা ছাড়া আর কিছুই নয়। পাতাটার গায়ে চাঁদের আলো লেগে দূর থেকে মনে হচ্ছিল ঠিক যেন একটা বউ ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণবাবু সেখান থেকে হাঁক দিলেন, ওরে কমলেশ, তোর পেতনিটাকে দেখে যা রে, কেমন সুন্দর পেতনি এটা। কমলেশের মনে এবার সাহস ফিরে এলো, এগিয়ে যেতে বলল, কে ও? কৃষ্ণবাবু বললেন, এলেই দেখতে পাবি কে। কাছে গিয়ে ব্যাপারটা দেখে কমলেশ হাসলো। কৃষ্ণবাবু বললেন, এইসব তুচ্ছ কারণেই তোরা বড় ভয় পেয়ে যাস? ব্যাপারটা কি তার জানারও চেষ্টা করিস নে। ভূত বলে যে কিছু নেই এই দুনিয়ায়, একটা কথা, এ কথা সবসময় মনে রাখিস। কুণাল তখন ভাবলো, যাই হোক, যে কোনো কারণে আলোটা হয়তো নিভেছে, আলোটাকে আগে তো জ্বালা যাক। সে পকেট থেকে দেশলাই বের করে হ্যারিকেনটা জ্বাললো। সেটা হাতে করে তুলে ভার দেখে বুঝলো হ্যারিকেনটা তেমনই ভর্তি তেল রয়েছে। এবার সে ঘরখানার চারিদিক ভালোভাবে দেখতে লাগলো। না, সব তো ঠিক আছে। বিমলটা ঘরের এক কোণে ছোট্ট একটি কুঁজোয় করে জল আর এক গ্লাস রেখে গেছে। জল তেষ্টা লাগতে পারে বই কি। জল ভরা কুঁজোটা ওখানে রাখবার সময় মুচকি হেসে বিমল বলেছিল, যখন ভয় পাবি ঠেসে এক গ্লাস জল খেয়ে নিবি। কুণাল জবাব দিয়েছিল, তাই খাবো। হাত ঘড়িটার দিকে তাকিয়ে সে দেখলো রাত মাত্র 8:30। এখনই শুয়ে পড়বে, কি হবে? এত সকাল সকাল শোয়ার অভ্যেস নেই তার। কলকাতায় তো 11টা, 11:30টার আগে শোয় না সে কখনো। কিন্তু না শুয়ে করবেই বা কি? চুপচাপ একা একা ঠায় বসে থাকা যায় কি? খাটিয়ার এক পাশে বসে সে আবার গুনগুন করে গান গাইতে আরম্ভ করলো। নিজের গলার স্বর নিজের কাছেই তার বেসুরো ঠেকতে লাগলো। গান থামিয়ে সে এগিয়ে গেল ঘরের একটা জানলার দিকে। সব জানলাগুলোই বন্ধ রয়েছে। একটা জানালা হাট করে খুলে দিল। বাইরে থেকে ঠান্ডার আমেজ এসে লাগলো তার চোখে মুখে। খুব ভালো লাগলো তার। এবার সে বুঝলো এতক্ষণে তার শরীরটা বড় উত্তপ্ত হয়ে উঠেছিল। কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছিল। এবার তার শরীরটা একটু ঠান্ডা হলো। বাইরে অষ্টমী তিথির ফিকে চাঁদের আলো গাছের গাছপালাগুলোকে স্পষ্ট করে দিল। দূরের গাছপালাগুলো বড় অস্পষ্ট দেখাচ্ছে। সে তাকিয়ে রইল বাইরের দিকে। হঠাৎ দরজায় খটখট শব্দ হলো। চমকে পিছন ফিরে তাকালো কুণাল। দেখলো দরজাটা পুরোপুরি খোলা। দেখে আরো চমকালো, দরজাটা খুললো কে? সে তো নিজের হাতে একটু আগে খিলটা এঁটে দিল, মাত্র 5 মিনিট আগে। খুব ভালোই মনে আছে তার। মনে হচ্ছে এসব বিমলদেরই কাজ। তাকে ভয় দেখাবার জন্য ওরা নানা রকম কৌশল অবলম্বন করেছে।
সে দরজাটা বন্ধ করবার জন্য এগোতে যাবে, অমনি খাটিয়ায় ক্যাঁচ কোঁচ শব্দ হলো। মনে হলো খাটিয়ার মধ্যে কেউ যেন নড়াচড়া করছে। কুণালের এই অনুমান মিথ্যে নয়। সে দেখলো মশারির ভিতর থেকে সাদা কাপড় মুড়ি দেওয়া কে একজন বেরিয়ে খোলা দরজার দিকে এগিয়ে চলল। তবে রে বদমাইশ বলে সে ছুটে গিয়ে লোকটাকে জাপটে ধরতেই বুঝলো সেটা কোনো মানুষ নয়, শুধু একখানা সাদা কাপড়ই। একখানা সাদা কাপড়কে সে জাপটে ধরেছে। এমন অস্বাভাবিক ঘটনা ঘটতেও কেউ ভয় পাবে না, এমন সাহসী কে আছে? তারপরে তার নজরে পড়লো সেই আগেকার দেখা কালো বিড়ালটা দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সত্যি এবার ভয় পেয়ে গেল কুণাল। সে আর তার সাহসকে বুকে ধরে রাখতে পারছে না, সমস্ত সাহস তার লোপ পেয়ে আসছে। দেখতে দেখতে তার সারা মুখখানা ঘামে ভরে উঠল। সে অনেক কষ্টে নিজেকে সংযত করে খাটিয়ার এক পাশে ধপ করে বসে পড়ল। নিজেকে একটু সুস্থ বোধ করে ভাবলো, তাহলে সত্যি কি ভৌতিক কাণ্ড কারখানা? পরক্ষণেই তার মনে আবার বেঁকে বসলো, ভূত বলে কিছু নেই এ পৃথিবীতে, সব মনের ভুল, সব চোখের ভুল। আর মনের ভুল চোখের ভুল না হলে বুঝতে হবে এসব দুষ্ট লোকের কারসাজি। কি এমন অদ্ভুত কারসাজি কিভাবে করলো? বিছানার মধ্য থেকে মনুষ্যকৃতি একটা কাপড় বেরিয়ে দরজার দিকে এগিয়ে চলেছে। এ কি করে সম্ভব? আর ওই কালো বিড়ালটা, ওটাই বা ঘরের মধ্যে কোথায় ছিল? ঘরের মধ্যে থাকলেও কি আগে নজরে পড়তো না? কুণাল আর ভাবতে পারছে না, মশারির মধ্যে গিয়ে শুয়ে পড়লো চুপচাপ। অবশ্য শোবার আগে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে এলো। চোখ বুজে চুপচাপ শুয়ে আছে। হঠাৎ খটাখট খটাখট শব্দে চোখ খুলে দেখলো দরজাটা আবার খুলে গেছে এবং অন্য যে দুটো জানালা বন্ধ ছিল সেগুলো খোলা। তারপরেই দেখলো সেই খোলা দরজা জানালা দিয়ে কারা যেন সব ঘরের মধ্যে ঢুকলো। একজন দুজন নয়, প্রায় 10 থেকে 12 জন আবছা ছায়ার মতো মানুষ ঘরের মধ্যে ঢুকে নৃত্য করতে লাগলো। এসব দিকে কুণালের দু চোখ একেবারে ছানা বড়া, তার মাথা ঝিমঝিম করতে লাগলো। এরপরই ছায়ামূর্তিগুলো খাটিয়াটা তুলে নিয়ে ঘরের বাইরের দিকে চললো। কুণাল অসম্ভব ভয় পেয়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললো। পরদিন সকালে বিমল তার ভাইকে নিয়ে বাড়িটার কাছে এসে দেখলো বাড়ির বাইরে পুরো জমির উপর খাটিয়ায় পড়ে রয়েছে, আর সেই খাটিয়ার উপর পড়ে রয়েছে কুণালের চেতনাহীন দেহটা। ধন্যবাদ। আপনারা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই আশা করি।